দক্ষিণ আমেরিকার মহাদেশের দক্ষিণ প্রান্তে পূর্ব আটলান্টিক মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে পাম্পাস পাতাগোনিয়া ব্যতিক্রমী প্রাকৃতিক সৌন্দর্যের একটি বৈচিত্র্যময় অঞ্চল। পশ্চিমে চিলি এবং পূর্বে আর্জেন্টিনার মধ্যে বিভক্ত এই পাতাগোনিয়া হল 5টি প্রধান ভৌগোলিক অঞ্চলের আবাসস্থল, যেখানে হিমবাহ হ্রদ, মরুভূমি, দ্বীপপুঞ্জ এবং পাথরের অ্যাবজেট রয়েছে, যা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাতাগোনিয়া মরুভূমি প্রায় 10 মিলিয়ন বছর আগে নাজাকা প্লেট আন্দিয়ান পর্বতমালাকে তুলে নেওয়ার আগে পরিমিত তাপ সম্পূর্ণ বন, যেমন তারা সমগ্র ইউরোপ বা পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে পাতাগোনিয়ান ল্যান্ডস্কেপে আধিপত্য বিস্তার করেছিল। আন্দিয়ান পর্বতমালা সৃষ্টির পর পুরো অঞ্চলটি পূর্ব দিকের বৃষ্টিপাতের প্রবাহ থেকে রক্ষা পায় এবং পরবর্তীতে ঠান্ডা বাতাসের দ্বারা আবৃত হয়ে যায়, যা আন্দিয়ানের বিশাল চূড়া থেকে নেমে আসে। পাতাগোনিয়ার আটলান্টিক উপকূলে প্রবাহিত ফকল্যান্ড স্রোত থেকে ঠান্ডা বাতাসের সাথে দক্ষিণ আমেরিকার অগ্রভাগ থেকে বড় গাছগুলো নির্মূল করা হয়েছিল এবং বিক্ষিপ্ত জোরজার ও খালি পাথরের ল্যান্ডস্কেপগুলি তাদের জায়গা নিয়েছে। সময়ের সাথে সাথে পাতাগোনিয়ার মরুভূমি বিশ্বের 8ম বৃহত্তম মরুভূমিতে পরিণত হয় এবং পাতাগোনিয়ার অঞ্চলে বৃহত্তম এলাকা সৃষ্টি করে। বেশিরভাগ মরুভূমি থেকে ভিন্ন এই পাতাগোনিয়ার মরুভূমিকে একটি ঠান্ডা মরুভূমি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় এবং এতে খুব কম পরিমাণে বালির আবরণ রয়েছে ও এর পরিবর্তে বেশিরভাগ কংকর এবং বেলে পাথরের গঠন দ্বারা চিহ্নিত করা হয়, যা আন্দিয়ানের পদদেশ পর্যন্ত সোপনের মতো স্তরে স্তূপীকৃত পাহাড়ে মরুভূমি হিসেবে এর মর্যাদা থাকা সত্ত্বেও, যা একটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণের উপর ভিত্তি করে। ওই অঞ্চলটি প্রকৃতপক্ষে অনেক বড় এবং ছোট নদী দ্বারা অনুপ্রবেশ করা হয়েছে, যা হিমবাহ এবং পর্বত হ্রদগুলিকে নিষ্কাশন করে। আন্দিয়ান পর্বতমালার পাশে হিমবাহের গলিত জল এবং তুষারের প্রবাহ কাছের মতো স্বচ্ছ জলে কয়েক ডজন বড় অববাহিকা পূর্ণ করেছে, যেখানে ট্রাউট এবং স্যামনের মতো প্রচুর মাছ এখানে বিচরণ করে এবং উপকূলের চারপাশে ঘন বন। নাটকীয় আন্দিয়ান পর্বতের পটভূমি এই এলাকায় জাতীয় উদ্যানগুলির উচ্চ ঘনত্বের কারণ। চিলি লেক ডিস্ট্রিক্টের কেন্দ্রে অবস্থিত ভিনসেন্ট পেরেজ রোজালেস ন্যাশনাল পার্কটি আসলে চিলির প্রথম জাতীয় পার্ক ছিল এবং গত শতাব্দীতে আরও 9টি পার্ক অনুসরণ করেছে। দক্ষিণ আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় হাইকিং অঞ্চলগুলির মধ্যে হিসাবে একটি লেক ডিস্ট্রিক্ট চিলির পর্যটন শিল্পে একটি বড় ভূমিকা পালন করেছে, যা 2017 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। প্রায় 7 মিলিয়ন আন্তর্জাতিক ভ্রমণকারীর আগমন ঘটেছিল। অভ্যন্তরীণ অস্থিরতা একটি সিরিজ, আর্জেন্টিনার আর্থিক সংকট, যা পর্যটকদের বড় একটা অংশকে ভ্রমণে আসতে নিরুৎসাহী করা হয়, এবং কোভিড-19 মহামারী এই সংখ্যাটিকে 2021 সালে মাত্র 1,90,000 পর্যটকে নামিয়ে এনেছে। এই অঞ্চলটিকে গভীর সংকটে ফেলেছে। পর্যটন মন্ত্রী অবশ্য আশা করেন যে সংখ্যাগুলি 2024 সালের মধ্যে ফের কোভিড আগের সংখ্যায় ফিরে আসবে, যা পর্যটনের উপর নির্ভরশীল 6 লাখ চিলিবাসীদের জীবিকা ফিরিয়ে দেবে। লেক ডিস্ট্রিক্টের হ্রদের পাশে সমতল ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ট্রাটো আগ্নেয়গিরিগুলি লক্ষ লক্ষ পর্যটকদের ভিড়ের আরেকটি কারণ। বিলারিকা, অসার্নো এবং লেলিন বছরব্যাপী বরফে আবরণের পাহাড়গুলির মধ্যে এমন কিছু যেগুলি শীতকালে সামান্য স্কাই রিসর্ট এবং চ্যালেঞ্জিং স্কাই ট্রাভেল রোডগুলি অফার করবে। লেলিন হলো শত শত কিলোমিটার সর্বোচ্চ পর্বত এবং এটি চিলি এবং আর্জেন্টিনার মধ্যে সীমানা নিশ্চিত করে। এই নীতিটি আন্দিয়ান পর্বতমালার প্রায় সব উচ্চ শিখরে প্রয়োগ করা হয়েছে, যা সুন্দরভাবে দুই দেশের মধ্যে পর্বত শ্রেণীকে বিভক্ত করেছে। এবার চলুন আমরা পাতাগোনিয়ার তৃতীয় অঞ্চল দিয়ে পাতাগোনিয়ার শিখর দক্ষিণ দিক নিয়ে আলোচনা করি। গত ভূমণ্ডলীয় শীতকালীন সময়ে লেক ডিস্ট্রিক্টের বেশিরভাগ অংশ এবং আজকের সান্তিয়াগো ডি চিলি থেকে টিয়ারা দেল পুয়াগো পর্যন্ত প্রতিটি পর্বত ও আগ্নেয়গিরি বরফের আবরণের দ্বারা চাপা পড়ে গেছে। পাতাগোনিয়ান বরফের আবরণে ঢাকা ছিল প্রায় 525 কিউব কিলোমিটার, কিন্তু এটি 21,000 বছর আগে তার সর্বশেষ এবং সর্বোচ্চ থেকে ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। আজ দক্ষিণের আন্দিয়ানের চূড়ার মধ্যে 3টি অবশিষ্ট অংশ পাওয়া যায় এবং অনুমান করা হয় যে পাতাগোনিয়ান বরফের জনসাধারণ স্থান ওই সময়ে সমুদ্রপৃষ্ঠের 1.2 মিটার বৃদ্ধিতে অবদান রেখেছে। যদিও এই সংকুচিত হওয়ার বেশিরভাগ ঘটনা ঘটেছিল যখন মানুষ এখনো তাদের গুহামানব অবস্থায় ছিল। এখানে মানবতার প্রভাব অনস্বীকার্য। গবেষকরা বিগত 100 বছর ধরে এই বরফের ক্ষেত্রগুলি প্রস্থানকে সতর্কতার সাথে নথিভুক্ত করেছে।
1900 সালের দিকে পাতাগোনিয়া সম্মিলিত বরফ জনগণ প্রতি বছর প্রায় 6 ঘন কিলোমিটারে বরফ হারিয়েছিল, কিন্তু এই সংখ্যাটি 70 দশকের মধ্যে প্রায় 15 এবং সহস্রাব্দের শুরুতে 24-এ পৌঁছেছে। যদিও সঠিকভাবে বলা যায় না কখন এই বরফের ভরগুলি সম্পূর্ণরূপে চলে যাবে, তবে প্রবণতাগুলি আশ্চর্যজনক দেখাচ্ছে না। পাতাগোনিয়ান বরফক্ষেত্রগুলি মূল আন্দিয়ান পর্বতমালার কেন্দ্রে 1 কিলোমিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, কিন্তু বরফ পুনরুদ্ধারের কারণে পশ্চিম উপকূলে অ্যাবজর্ড অনেক ক্ষেত্রে মাত্র কয়েক মিটার। ফলস্বরূপ খাড়া ডাল প্রকৃতপক্ষে বিশ্বের কিছু দ্রুততম প্রবাহিত হিমাবাহ তৈরি করে, যেখানে দ্রুততম অস্ত্রগুলি সমুদ্রের দিকে প্রতিদিন 28 মিটার গতিতে ভ্রমণ করে। যদিও এটি দুঃখজনক যে পাতাগোনিয়ার বরফ বিশ্বের দ্রুততম অদৃশ্য হয়ে যাওয়ার হিমাবাহগুলির মধ্যে একটি। এর অবকাশ পাতাগোনিয়ার আরেকটি অবিশ্বাস্য অংশকে প্রকাশ করে, যা এখন প্রবেশযোগ্য হয়ে উঠেছে। নরওয়ে এবং নিউজিল্যান্ডের পাওয়া নাটকীয় ল্যান্ডস্কেপের মতো পাতাগোনিয়ার অ্যাবজর্ডগুলি হাজার হাজার বছর ধরে হিমাবাহ শক্তিগুলি ভাস্কর্য শক্তির প্রমাণ। বরফ দ্বারা খোদাই করা উপত্যকাগুলি এবং খাড়া ক্লিফ এবং পর্বত দ্বারা সংলগ্ন জলপ্রপাতের একটি জটিল নেটওয়ার্ক তৈরি করেছে এবং আশেপাশে বস্তুতন্ত্র একইভাবে পরিবেশ বিজ্ঞানী এবং জিওলজিস্টদের জন্য অধ্যয়নের একটি বড় ক্ষেত্র অফার করে। আদিম প্রাকৃতিক দৃশ্য রক্ষা করার জন্য বেশিরভাগ অ্যাবজর্ড সম্প্রতি কাওয়াসকার ন্যাশনাল পার্ক এর আকারের সুরক্ষার অধীনে রাখা হয়েছে। 7 মিলিয়নেরও বেশি অ্যাবজর্ড এবং দ্বীপগুলি ঘিরে কাওয়াসকার হলো বিশাল বিশাল জলের নিচে ক্যাল্লো বন, হিমাবাহ, অ্যাবজর্ড জলাভূমি এবং উপত্যকার একটি মেজাইকা। মূলত পাতাগোনিয়ার মধ্যে পাতাগোনিয়া আরও একটি গণভীতির সংস্করণ। কখনো কখনো রক্ষক প্রশান্ত মহাসাগরের নেভিগেট চ্যানেলগুলো অনেক ছোট জাহাজ দ্বারা ব্যবহার করা হয় এবং কাবিস্কুয়া লোকেরা 7000 বছরেরও বেশি সময় ধরে অ্যাবজর্ড নেভিগেট করে আসছে, যাদের সম্মানে পার্কটির নামকরণ করা হয়েছে। লক্ষ লক্ষ বছরে হিমালয়ের ক্ষয়ের শত শত দ্বীপ তৈরি করেছে, কিন্তু এর দূরবর্তীতে এবং কঠোর পরিবেশ থাকা সত্ত্বেও অনেক আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণীরা আসলে এই প্রায় অস্পর্শ জমিগুলিকে তাদের বাড়ি বলে। ভূমিতে পুডো নামক পুমা এবং ক্ষুদ্র হরিণ থেকে শুরু করে ডলফিন, সামুদ্রিক সিংহ এবং সংলগ্ন সামুদ্রিক জাতীয় সংরক্ষিত আরকাশ পর্যন্ত পাতাগোনিয়া অ্যাবজর্ড গ্রহের শেষ সত্যিকারের মরুভূমিগুলির মধ্যে একটি। পাতাগোনিয়া মরুভূমি, চিলি এবং আর্জেন্টিনার সুন্দর হ্রদের জেলাগুলো বাঙ্গুর বরফ ক্ষেত্রে এবং রাজকীয় অ্যাবজর্ড পর্যালোচনা করার পরে একটি শেষ অঞ্চল পাতাগোনিয়ার সম্পূর্ণ ওভারভিউ আছে। অক্ষাংশে 56 ডিগ্রি দক্ষিণে পৌঁছানোর সাথে টিয়ারা দেল ফুয়াগো আন্টার্কটিকা মহাদেশের বাইরে দক্ষিণতম ল্যান্ডমার্ককে ঘিরে রেখেছে, যেমন দক্ষিণের শহর উশুয়া, টিয়ারা দেল ফুয়াগো ন্যাশনাল পার্কের দক্ষিণতম পোস্ট অফিস এবং পুয়ার্তো উইলিয়ামস দক্ষিণতম বিমানবন্দর খুঁজে পেতে পারেন। প্রত্যন্ত দ্বীপপুঞ্জের নাম অনুবাদ করার সময় টিয়ারা দেল ফুয়াগো এর অর্থ হলো মানে আগুনের ভূমি, যা আজকে কিছুটা বিভ্রান্তকর হতে পারে কারণ দ্বীপপুঞ্জের শুধুমাত্র একটি আগ্নেয়গিরি রয়েছে, যা এতটা সক্রিয় নয়। নামটি আসলে প্রথমে ইউরোপীয় থেকে এসেছে, যা চ্যানেলগুলি অতিক্রম করেছে। 1520 সালে ফার্দিনান্দো ম্যাগনাল প্রথমবারের মতো বিশ্ব প্রদক্ষিণ করার একটি মিশনে ছিলেন এবং এখন তার নামে নামকরণ করার প্রণালীতে প্রবেশ করার সময় তিনি এবং তার ক্রুরা উপকূলে একটি সিরিজ বনফায়ারের মুখোমুখি হন, যা আদিবাসী জনগোষ্ঠীর দ্বারা আলোকিত হয়েছিল। দ্বীপপুঞ্জ আসন্ন শতাব্দীর জন্য অঞ্চলটি ইউরোপীয়দের দ্বারা এবং শুধুমাত্র আমেরিকার পূর্ব এবং পশ্চিম উপকূলকে সংযুক্ত করার একটি ব্যবহারিক জলপথ হিসেবে কাজ করে। যেহেতু পানামা খালটি শুধুমাত্র 1914 সালে খোলা হয়েছিল, টিয়ারা দেল ফুয়াগো পাতাগোনিয়া ভেড়া চাষের সময় স্বীকৃতি লাভ করেছিল। 19 শতকের শেষের দিকে বুম এবং আজ অর্থনৈতিক ফোকাস, পেট্রোলিয়াম নিষ্কাশন এবং পর্যটনে স্থানান্তর। এই পর্যটকরা সাধারণত আবহাওয়ার জন্য আসে না, যা হিমালয়ের চারপাশে সারা বছরব্যাপী তাপমাত্রা, অবিরাম ভারী বাতাস এবং অত্যন্ত উচ্চ বৃষ্টিপাতের জন্য গর্ব করে। তবে পরিবর্তে এটি অ্যান্টার্কটিকের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়। উশুয়া থেকে এটি অ্যান্টার্কটিকের উপদ্বীপের বাইরে প্রান্তে মাত্র 1100 কিলোমিটার এবং অনেক বৈজ্ঞানিক অনুসন্ধান এবং ক্রুজ জাহাজ এই অনুকূল অবস্থান ব্যবহার করেছে। আজকে ছিল এই পর্যন্তই। এই ভিডিওর মতো আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক দিন। চিয়ার্স।